রাজকন্যা, তুমি এমন শান্তির ঘুম দিচ্ছ, অথচ প্রজারা কত কষ্ট পাচ্ছে। আমি একা একা তাদের সাহায্য করছি। তুমি কি পারবে না প্রজাদের সাহায্য করতে? রাজকন্যা, তোমার বাবা প্রজাদের সাথে অনেক অন্যায় করেছে। তুমি তাদের বাঁচাও রাজকন্যা, মুক্ত করো। তুমি আমার বাবা মাকে মুক্ত করো। আচ্ছা, আমি এমন স্বপ্ন দেখি কেন? আমার বাবা কোথায়? কি হয়েছে রাজকন্যা, এমন চিৎকার করছো কেন? তোমার শরীর খারাপ নাকি? নাকি সেই স্বপ্নটা আজও দেখেছো? হ্যাঁ মা, সেই স্বপ্নটা আমি আবারও দেখেছি। বাবা কোথায়? দাসী, দাসী, আমাকে একটু পানি দাও দেখি। এই নিন রাজকন্যা, আপনার পানি। রাজদরবারে আমার অনেক কাজ, আমি আসি এখন। ঠিক আছে, যাও। মা, বাবা কোথায় গেছে? তোর বাবা রাজ্য ভ্রমণে গেছে। তুই শান্ত হ মা, এক্ষুনি তোর বাবা চলে আসবেন। তখন সে কি করছিল জিজ্ঞাসা করিস। আমি বাবার কাছে যাব মা, আমি একাই যাব, আমার সাথে কেউ যাবে না। আমি জানি বাবা কোথায় আছে আর কি করছে। রাজকন্যা মুক্তা রাজাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে রাজাকে খুঁজতে খুঁজতে এক কুটিরের সামনে চলে আসে। মুক্তা দেখে রাজা একটা বয়স্ক লোকের প্রতি অবিচার করছে। এবারে ফসলের 3 ভাগের 2 ভাগ দিবি, সাথে খাজনা, না হলে তোকে আজ মেরে নদীতে ফেলে দেব। দয়া করুন রাজা মশাই, আমার কাছে কোনো টাকা নেই। আপনি ফসলের 1 ভাগ নিন, না হলে স্ত্রী নিয়ে কেমন করে দিন কাটবে। এত কিছু জানি না, আমার খাজনার টাকা ফসলের ভাগ আজকেই দিতে হবে। এই বুড়ো, মহারাজ কি বলছে শুনতে পাচ্ছিস না? খাজনা দিবি নাকি মরবি? আমাদের জমি জায়গা বিক্রি করে আপনাদের সব খাজনা শোধ করেছি। এখন এখন টাকা পাবো কোথায়? বাবা, মন্ত্রী মশাই, ওদের ছেড়ে দিন। আচ্ছা বাবা, তুমি রাজা হয়ে গরিবদের কেন এত অত্যাচার করো? এখান থেকে তোমরা চলে না গেলে আমি নিজেকে শেষ করে ফেলবো বলে দিলাম। না না মা, এমনটা করিস না। আচ্ছা আচ্ছা, এদের ছেড়ে দিচ্ছি, তুই ফিরে চল। এই সবাই চলো, কি হলো, ছেড়ে দাও। চল মা, রাজ্যে চল। বাবা, তোমাকে বললেও তুমি আমার কোনো কথা শোনো না। তুমি এদের কেন এত কষ্ট দাও বাবা? আর যেন কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। ঠিক আছে মা, এখন চল। কাল আবার আসবো, টাকা জোগাড় করে রাখিস, না হলে কালকেই হবে তোদের শেষ দিন। দাদি, ও দাদি, আমি নদীর পাড়ে পুরাতন বাড়ির ওই তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়তে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি একটা বড় ফুল গাছ। আমি অবাক হয়ে যখন ফুল গাছের কাছে যাই, তখনই দেখি ওই ফুল গাছ থেকে একটা সোনালি রঙের টাকা পড়েছে। কই দেখি দেখি। ও মা, এইটা তো সোনার টাকা। কাউকে বলিস না দিদি ভাই, এই সোনার টাকা দিয়ে কাল মহারাজের ঋণ শোধ করব। যাক, অবশেষে আল্লাহ আমাদের ডাক শুনেছেন। দিদি ভাই, এখন দুটো মুখে নে দেখিনি। রাজকন্যা, তুমি প্রতিদিন নদীর পাড়ে সেই পরিত্যক্ত বাড়ির কাছে যাবে। সেখানেই আছি আমি।
আমি তোমাকে সোনা গয়না হিরে মুক্ত সব দেব, সেগুলো তুমি গরিবদের মাঝে দিয়ে দেবে। আর তা না হলে গ্রামের সব মানুষ জেনে যাবে আমার কথা, তখন মহারাজ আমাকে মেরেই ফেলবে। তুমি কি সেটা চাও? না না, তুমি আমার বন্ধু, কেউ বিপদে পড়লে তুমি জেনে যাও আর সেটা আমাকে বলো। তোমার কিছু হলে এই রাজ্যের মানুষ আমার বাবা আর মন্ত্রীমশাইয়ের অত্যাচারেই শেষ হয়ে যাবে। তাহলে কাল থেকে প্রতিদিন আমার কাছে চলে এসো, কাউকে কিচ্ছু বলবে না। ঠিক আছে অদ্ভুত ফুল, আমি কাউকে কিচ্ছু বলবো না। হে, আমি কি দেখলাম? আমাকে কাল যেতেই হবে। গ্রামের সকলের মুখের দিকে তাকিয়ে আমি যাব সেখানে। মা, আমি একটু রাজ্যটা ঘুরে দেখতে যাচ্ছি। তুমি বাবাকে আর কারো প্রতি অত্যাচার করতে নিষেধ করবে মা। ঠিক আছে মা, তুই যা, তাড়াতাড়ি ফিরিস, দাসীকে সাথে নিয়ে যা। না মা, আমি একাই যাব। তুমি জানো তো আমার কাউকেই ভালো লাগে না, আমি একা ঘুরতেই ভালোবাসি মা। রাজকন্যা মুক্তার স্বপ্নে দেখা ফুল যে পথ বলে দিয়েছিল সেই ফুলের কাছে পৌঁছায়। কে? তুমি আমাকে কেন ডাকছো? কি চাই তোমার? আর কেনই বা বারবার অদ্ভুত স্বপ্ন দেখি আমি? তুমি নিজেই তো সবাইকে বাবার হাত থেকে বাঁচাও। শান্ত হও রাজকন্যা, তোমার সবকিছু জানার এখনো সময় আসেনি। আমি তোমাকে কিছু সোনার মোহর দিচ্ছি, তুমি এগুলো নিতাই আর রঘুকে দেবে। মহারাজ কিছুক্ষণ পর সেখানে যাবেন, আর তারপর টাকার জন্যে তাদের মেরে নদীতে ফেলবেন। কি বলছো কি তুমি? ঠিক আছে, আমি মোহরগুলো নিয়ে এক্ষুনি দিচ্ছি ওদের। এরপর দুজন মিলে অনেক গল্প করব। তুমি খুব সুন্দর ফুল, এমন অদ্ভুত সুন্দর ফুল আর এত বড় ফুল আমি আগে কখনো দেখিনি। আমি অদ্ভুত হবার পেছনে একটা রহস্য আছে, তোমাকে বলবো সেটা। এই নাও সোনার মোহর। আমি তবে আসি ফুল, তোমার সাথে আবার দেখা হবে। রাজকন্যা, আপনারে কোথায় বসতে দেব? আপনারে বসতে দেওয়ার মতো জায়গা যে আমাগর নাই। আমাকে বসতে দিতে হবে না। এই নাও, এই মোহরগুলো রাখো। বাবা আসবেই টাকা নিতে, তখন এগুলো দিও, না হলে তোমাদের মেরে যে নদীতে ফেলে দেবে। কি কইতেছেন আপনি রাজকন্যা? গিন্নি, দেহ, রাজকন্যা আমাগর বাঁচানোর জন্য নিজে কত সোনার মোহর আনছে গো গিন্নি, দেহ গিন্নি। আপনারে যে কি বললা ধন্যবাদ দিমু আমার জানা নাই রাজকন্যা। আপনি আপনার বাবার মতো হননি, সবসময় এই গরিব অসহায়দের পাশে থাকবেন। আমি আসি তবে। বলি, তোমার কাছেই তো যাচ্ছিলাম। বাবা তোমার জমি দখল করতে আসবে, তুমি টাকা বা জমি না দিলে তোমাকে মেরে নদীতে ফেলে দেবে। এই মোহরগুলো রাখো তুমি। আমার মতো গরিবের পাশে দাঁড়ানোর লাইগা কি যে ধন্যবাদ দিমু। বড্ড উপকার করলেন রাজকুমারী, বড্ড উপকার করলেন। দোয়া করি অনেক বড় হন। আমি চাই। রাজকন্যা মুক্তা চলে যাবে রাজবাড়িতে। তখন রাজা ও মন্ত্রী আসবে নিতাইয়ের বাড়িতে। তোকে সময় দিয়েছিলাম আমাকে 10টা সোনার মোহর দিতে, কোথায় সেই মোহর? না হলে তোকে বেঁধে নদীতে মাছের খাবার হিসেবে দেব রে। এই তো মহারাজ, আপনার মোহর আমরা জোগাড় করে ফেলেছি। এত সোনার মোহর কোথায় পেলি রে? যাই হোক, আমাকে দিয়েছিস এটাই অনেক। মন্ত্রী, চলো এবার রঘুর বাড়িতে চলো। ঠিক আছে মহারাজ, চলুন।
এই, তোর দুধ দোয়ান রাখ, আমাকে টাকা দে, না হলে আজ তোর শেষ দিন। অনেক টাকা শোধ হয়েছে। মহারাজ, আপনারে দেবার লাইয়া 6টা মোহর জোগাড় করছি অনেক কষ্ট কইরা, দাঁড়ান দিতাছি। আজ আর কাউকে মারতে পারলাম না। এরা এত সোনার মোহর কোথায় পেল? যাই হোক, চলুন আমরা ফুর্তি করি এই মোহর নিয়ে। এভাবে রাজকন্যা মুক্তাকে দিয়ে সকল গরিব মানুষদের রক্ষা করে। এভাবে আরো 1 বছর কেটে যায়। একদিন সেই ফুল কাঁদছিল, ঠিক তখন রাজকন্যা মুক্তা সেখানে আসে। আচ্ছা, তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। তোমার কষ্টের কথা বলো না কেন? কিসের কষ্ট তোমার? আর কেন তুমি আমার স্বপ্নে বারবার আসতে? আর কে তোমার বাবা মা? এখন সময় এসেছে সবকিছু জানবার। আমার বয়স 20 আর তোমার 18। তুমি আমাকে মুক্ত করতে পারবে রাজকন্যা? করবে কি আমাকে মুক্ত? হ্যাঁ, অবশ্যই করব। বলো তুমি কি? আর তোমার পরিচয় কি? শোনো তবে, অনেক বছর আগের কথা। এই রাজ্যে ছিল না কোনো দুঃখ কষ্ট, শুধু ছিল আনন্দ আর আনন্দ। কারণ এই রাজ্যের রাজা ছিল রাজা মহেন্দ্র, আর তোমার বাবা তিনি ছিলেন মন্ত্রী। কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি। যেদিন আমার জন্ম হয়েছিল, মরে গেলাম, ব্যথা। না, এটা হতে পারে না। আমার কতদিনের ইচ্ছা আমি এই রাজ্যের রাজা হব। এই রাজার যদি সন্তান হয় তাহলে আমার ইচ্ছা কখনোই পূর্ণ হবে না। মন্ত্রী, কিছু ভাবছো? তাড়াতাড়ি প্রহরীদের বলো দাইমাকে নিয়ে আসতে। না না মহারাজ, আমি যাচ্ছি দাইমাকে নিয়ে আসতে। কিছুদিন পরে তো আমারও সন্তান হবে। যাই, আমি দাইমাকে নিয়ে আসি। দাইমা, আপনি রাজার সন্তানকে আমার হাতে তুলে দেবেন। আর এই মৃত বাচ্চাকে বলবেন রাজার সন্তান, সে মারা গিয়েছে। না না, এটা কিছুতেই হতে পারে না। মহারাজ কত ভালো মানুষ। এই রাজ্যে শান্তির কোনো অভাব নেই। সে কারো কাছ থেকে খাজনা নেয় না, আর গরিবদের কত সাহায্য করেন। দাইমা, এই হীরার হার আর 100টা সোনার মোহর সব আপনার। এখন বলুন, আমার কথায় রাজি হবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। কিন্তু এটা তো সত্যি বাচ্চা নয়, এটা তো পুতুল। কেউ যদি বুঝে ফেলে তবে তো আমার গর্দান যাবে। কেউ বুঝতে পারবে না যে এটা পুতুল। এই পুতুল কাটলে রক্ত বের হবে মানুষের মতো। আপনি আপনার কাজ শুরু করুন। আমি রানীর কক্ষের পেছন দিকের দরজার কাছে দাঁড়িয়ে থাকব। মন্ত্রী দাইমাকে নিয়ে রাজমহলে যায়। দাইমা মানুষের মতো পুতুল সারিয়ে রাখে। দাইমা এসেছেন, দেখুন রানী কত কষ্ট পাচ্ছে, আপনি দেখুন। আমি দেখছি মহারাজ, আপনি শান্ত হন, আমি দেখছি। মরে গেলাম, ব্যথা। রানী জ্ঞান হারিয়েছে। তুই কাঁদিস না, আমি এই দরজা দিয়ে তোকে পার করে দেই। তোর জায়গায় রাখবো এই মরা পুতুল। তুই যাবি মন্ত্রীর কাছে রাজকুমার। নিন মন্ত্রী মশাই, রাজার ছেলে হয়েছে। যেমন করে কাঁদছে, একটু হলেই ধরা খেতাম। ভাগ্য ভালো, মুখ আটকে রেখেছি। ধন্যবাদ দাইমা, আপনি যান। আশেপাশে কেউ দেখে ফেলার আগে আমি এই ফুলটাকে নদীর ধারে থাকা ওই কুটিরের পাশে পুঁতে দেই। এই সাপলটা নিয়ে যাই সাথে করে। মন্ত্রী দেরি না করে সবার চোখের আড়ালে নদীর ধারে থাকা একটা পরিত্যক্ত বাড়ির পাশে বাচ্চাটাকে পুঁতে ফেলে। আমাকে এবার রাজপ্রাসাদে ফিরতে হবে তাড়াতাড়ি। কি হতে চলেছে পরের পর্বে, এই সব কিছু জানতে
পরের পর্ব দেখতে থাকুন। ধন্যবাদ। মহারাজ, আপনার পুত্র সন্তান হয়েছে, কিন্তু মৃত। এই নিন মহারাজ। না, এটা হতে পারে না। আহ, হে সৃষ্টিকর্তা, তুমি আমার পুত্র সন্তান দিলে বিবাহের 20 বছর পর, তবুও মৃত। আমি রাজ্যবাসীকে কি বলবো? কে দেখবে আমার রাজ্য? কে দেখবে? শান্ত হন আপনি। আপনি ভেঙে পড়লে রানীকে কে সান্ত্বনা দেবে? প্রহরী, তোমরা তোমাদের কাজ করো, আমি রাজাকে সামলাচ্ছি। দাসী, তোমরাও তোমাদের কাজ করো। কিন্তু রানীমায়ের তো কিছুক্ষণের ভেতরই জ্ঞান ফিরবে। আমরা আছি আপনার সাথে, আমরা আপনার রাজ্য দেখাশোনা করব। এই চলো সবাই, চলো সবাই এখান থেকে। এখানে মহারাজার মন্ত্রী মশাই আছেন, আমরা কি করব? এই তো রানী, আমি আছি তোমার পাশে। আমার সন্তান, আমার ছেলে কোথায়? দাইমা আমার ছেলেকে নিয়ে মন্ত্রীর কাছে দিয়েছে মহারাজ। মন্ত্রী মশাই, আমার ছেলে কোথায়? কি বলছো তুমি রানী? আমাদের ছেলে তো মৃত হয়েছে, কিছুক্ষণ পর তার দাফন হবে। না না মহারাজ, না, আমি নিচের কানে শুনেছি। দাইমা মনে করেছিল আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, কিন্তু তখন আমি সজাগই ছিলাম, চোখ মেলতে পারছিলাম না। আমি দাইমার সব কথা শুনেছি। মন্ত্রী, আমার পুত্র কোথায়? তার মানে তুমি আমার সন্তানকে সরিয়েছ, কিন্তু কেন? কোথায় আমার সন্তান? ফিরিয়ে দাও তাকে, ফিরিয়ে দাও। সব কিছু জেনে গিয়েছেন যখন, তখন এই নিন আপনাদের পুত্রকে মহারাজ। মন্ত্রী, তুমি মহারাজের এ কি করলে? আমি প্রহরীতেই ডাকছি। রানীমা, ডাকবেন না প্রহরীদের, দাসীদেরও ডাকবেন না। তাদের আজ থেকে বলে দিয়েছি, এই রাজ্যের রাজা আমি। আর আমার বন্ধু হবে মন্ত্রী। বন্ধু, বন্ধু, ভেতরে এসো। এদের দুজনকে লুকিয়ে রাখবো আমাদের গোপন কারাগারে। সবাই জানবে ছেলে মরার শোকে মহারাজ রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। তুমি পারো বটে মহারাজ, এবার আমাদের কাজ শুরু করি। রাজার জ্ঞান ফিরেছে দেখছি। আজ থেকে রূপনগর রাজ্যের রাজা আমি। সবাই জানবে তুই দেশ ছেড়ে চলে গিয়েছিস। সারা জীবন এই অন্ধকার কারাগারে পচে মরবি তোরা। আমাকে এতদিন অপমান করে রাজ্য ছাড়া করেছিস রাজা, সে কথা তো এখনো ভুলিনি আমি। এই রাজ্যের মন্ত্রী হব আমি, দেখি তোর রাজ্যের সবাই কেমন করে সুখে থাকে। একদিন আমার ছেলে ঠিক ফিরবে, সেদিন তোদের রক্ষা নেই শয়তান, সেদিন তোদের রক্ষা নেই। মহারাজ, আমার খুব ভয় করছে। জলদি দয়া করে আমাদের ছেড়ে দাও, আমরা চলে যাব এই রাজ্য ছেড়ে। সেটা কখনোই না রানীমা। আপনারা এখানেই থাকুন। বন্ধু, চল। মন্ত্রী মশাই, কি হয়েছে? এমন করে কাঁদছেন? মহারাজ রানীমা কোথায় তারা? তারা চলে গিয়েছে এই রাজ্য ছেড়ে। অনেক আটকানোর চেষ্টা করেছি আমি, কিন্তু পারিনি তাদের আটকাতে। যাবার আগে এই চিঠি লিখে গেছেন তারা। দীর্ঘ 20 বছর পর একটা পুত্র সন্তান হলো, তাও মৃত।
কেমন করে আমরা মুখ দেখাবো প্রজাদের কাছে। তাই আমি আর রানী চলে যাচ্ছি, এই রাজ্যের ভার মন্ত্রীর কাছে দিয়ে যাচ্ছি। তার মানে আমাদের রাজ্য ছেড়ে চলে গেছেন এই রাজ্যের নতুন রাজা মন্ত্রী মশাই। তোমরা ঠিকই শুনছ, সারা রাজ্যে ঘোষণা করে দাও, আজ থেকে এই রাজ্যের নতুন রাজা আমি, আর মন্ত্রী হলো এই রাহুল। ঠিক আছে মন্ত্রী মশাই। শোনো শোনো গ্রামবাসী, মহারাজের পুত্র মৃত হওয়ার কারণে সে লজ্জায় রাজ্য ত্যাগ করেছেন এবং রাজ্যের ভার মন্ত্রীকে দিয়েছেন। আজ থেকে আমাদের নতুন রাজা হলো আমাদের মন্ত্রী মশাই, তার আদেশ মানতে হবে আমাদের। এটা আমাদের আগের রাজার নির্দেশ। আহারে, আল্লাহ কত বছর পর রাজাকে সন্তান দিল, তবুও মৃত। রাজা কত ভালো ছিল, আমাদের কত সাহায্য করত, কখনো কাউকে না খাইয়ে রাখতো না, চাষিদের সাথে কাজও করতেন তিনি, কখনো খাজনাও নিতেন না। এই মন্ত্রী আমাদের রাজা হবেন। এবার বুঝি আমাদের হাসি খুশি আনন্দময় রাজ্যে কষ্ট নেমে এলো। হায় হায়, মহারাজ এটা কি করলো? আমাগর প্রজাগর কথা না ভাই চলে গেল। মন্ত্রী মহারাজ না থাকলে আমাগর অনেক অত্যাচার করতো, না জানি এবার রাজা হয়ে কি করবেন। গ্রামের সকল প্রজাদের মন খারাপ হয়ে যায়। মন্ত্রী রাজা হয় আর তার বন্ধু রাহুল হয় মন্ত্রী। প্রথম প্রজাদের সাথে ভালো ব্যবহার করত। একদিন খবর পায় নতুন রাজার মেয়ে বিয়ে হয়েছে। আমার মেয়ে হয়েছে, রাজকন্যা হয়েছে। এখন থেকে এই রাজ্যে পুরোপুরি আমার ভার থাকবে। মন্ত্রী মন্ত্রী রাজ্যে খাবারের দাম বাড়িয়ে দাও, সকলে খাজনা দিবে দ্বিগুণ দ্বিগুণ, বুঝলে? এখন থেকে রাজ্যের সকলের ঘুম হারাম হয়ে যাবে। আর আমার মেয়েকে আমার কাছে দাও। মহারাজ, এই কথা তো আমি অনেকদিন আগে থেকেই বলি। আপনি বলেন রানীমার সন্তান হলে আপনি এসব করবেন, আজ সেই দিন এলো। আজ আমাদের আনন্দের দিন, প্রজাদের জন্য হবে দুঃখের দিন। প্রহরী, মন্ত্রীর সাথে যাও। যথা আজ্ঞা মহারাজ। আমরা আগে গ্রামের সকলকে বলি কাল খাজনা আদায় করতে হবে। কেউ এই শর্তে রাজি না হলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। ঠিক আছে, যাও তবে। সবাই যেন সবকিছুর জন্য প্রস্তুত থাকে। শোনো শোনো গ্রামবাসী, কাল যেন সবাই যে যার খাজনা দেবার জন্য প্রস্তুত থাকে। এখন থেকে ফসল কিনতে গেলে দাম বেশি দিতে হবে। জমিতে যে শস্য চাষ করবে তার 3 ভাগের 2 ভাগ রাজা মশাইকে দিতে হবে, না হলে তাকে কারাগারে নিক্ষেপ করা হবে। ওগো শুনছো, এবার বুঝি আমাদের সর্বনাশ হতে যাচ্ছে। সতী মহারাজকে 2 ভাগ ফসল দিয়ে দি, তাহলে আমরা সারা বছর খাবো কি? শুধু কি তাই, খাজনাও দিতে হইব এখন থেকে, তাও নাকি আগের থেকে 2 ডাবল। প্রতি বছর যদি এত বেশি খাজনা দিতে হয়, তাইলে তো কিছুদিনের ভিতরেই আমরা না খেয়ে মইরা যামু। এবার কি হবে গো? আমরা তো কেউ প্রতিবাদও করতে পারবো না, তাহলে আমাদের কঠিন শাস্তি দেবেন। এখন থেকে আমাগর আরো বেশি করে কাজ করতে হইব কিন্নি, তাছাড়া যে আর কোনো উপায় নাই। আমাগর বুঝি কষ্টের দিন শুরু হইল গো, কষ্টের দিন শুরু হইল আমাগো। আর এরপর থেকে তোমার বাবা সবাইকে নানানভাবে অত্যাচার করে। তুমি কি করবে আমাকে মুক্ত? পারবে আমার বাবা মাকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করতে? হ্যাঁ পারবো। আমি চাই আমার বাবার শাস্তি হোক, অনেক পাপ করেছেন তিনি। বলো তোমাকে কেমন করে মুক্ত করব? এই ফুল ছেড়ে যদি একদিন নদীর জলে ভিজিয়ে রাখো, আর এরপর সেই ভেজানো জলে 7 রকম ফুল ও 7 ফোঁটা রক্ত দিতে পারো, তবেই আমি মানুষ হতে পারবো। ঠিক আছে, আমি একটা পাত্রতে জল এনে তোমাকে ভিজিয়ে রাখছি। তার আর প্রয়োজন নেই মা, আমি রাজকুমারকে তার মানব রূপ ফিরিয়ে দিচ্ছি।
মানুষ হয়ে গেছি। আজ প্রথম আমি মানব রূপে পুরো পৃথিবী দেখছি। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলব না। আপনি আমাকে এত বছর বাঁচিয়ে রেখেছেন। সেদিন আপনি আমাকে জীবিত হওয়ার শক্তি দিয়েছিলেন এই ফুল বানিয়ে, না হলে তো এতদিন আমি মরে যেতাম। তুমি মরলে এই রাজ্যের কি হবে? পুরো গ্রামবাসী তোমার অপেক্ষায়। ওই দুষ্ট রাজা অত্যাচার করছে পুরো গ্রামের মানুষকে। তার হাত থেকে যে এই রাজ্যকে তোমার বাঁচাতে হবে। আপনার সাথে আমিও আছি রাজকুমার, আমিও আমার বাবাকে শাস্তি দেব। এই তরবারিটা তোমার কাজে লাগবে। এটা জাদুর তরবারি। মানুষ হবার সাথে সাথে তোমার সব শক্তি হারিয়েছ রাজকুমার। এখন এই তরবারিটাই তোমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। আমি আসি। আর দেরি নয় রাজকুমার, এবার চলুন আপনার প্রাসাদে। এই শয়তান মন্ত্রী, এটা আমার বাবার আসনে। এই আসনে তো তার মতো অত্যাচারী কেউ বসতে পারবে না, কেউ না। এই আসন থেকে সরে যা বলছি, সরে যা। আর নকল মন্ত্রী, এই রাজ্য থেকে বিতাড়িত হয়ে আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার বাবাকে অন্ধকারে বন্দি করে রেখেছিস। তোকে আমি ছাড়বো না। কে তুমি? কে তোমার বাবা? এই রাজ্যের রাজা আমি, আর তার সাথে এমন ভাবে কথা বলছো তুমি? তোমার সাহস তো কম নয়। প্রহরী, বন্দি করো এই ছেলেকে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, কে এই ছেলে? আপনি কি রাজা মহেন্দ্রর পুত্রকে সত্যিই পুঁতে দিয়েছিলেন নাকি? আমি সত্যিই তো পুঁতে দিয়েছিলাম। তাহলে সে মহেন্দ্রর ছেলে বলে দাবি করছে কেন? আমি সব বলছি, শোনো তোমরা। এই ফুল ছিঁড়ে যদি একদিন নদীর জলে ভিজিয়ে রাখো, আর এরপর সেই ভেজানো জলে 7 রকম ফুল ও 7 ফোঁটা রক্ত দিতে পারো, তবেই আমি মানুষ হতে পারবো। ঠিক আছে, আমি একটা পাত্রতে জল এনে তোমাকে ভিজিয়ে রাখছি। তার আর প্রয়োজন নেই মা। আমি রাজকুমারকে তার মানব রূপ ফিরিয়ে দিচ্ছি। কি বলছিস তুই মা মুক্তা? এটা রাজকুমার। একবার রাজকুমার বেঁচে গেছে, কিন্তু এবার আর বাঁচবে না। এবার এই রাজকুমারকে আমি নিজের হাতে শেষ করব। ওগো, অনেক পাপ করেছো, এবার ভালো হয়ে যাও। রাজকুমারকে কিছুই বলো না। সরে যাও রানী, সরে যাও। কে রাজকুমার? এই রাজ্যের রাজা আমি। হ্যাঁ হ্যাঁ, এই ছেলের গর্দান নাও মন্ত্রী, এই ছেলের গর্দান নাও। আচ্ছা মহারাজ, তোকে মরতে হবে ছেলে, তোকে মরতে হবে। আমাকে মারবে তুমি? ওরে বাবা, মরে গেলাম। মহারাজ বাঁচান আমাকে, মরে গেলাম আমি। মন্ত্রী সেখানেই ছটফট করতে করতে মারা যায়। তখন রাজা এসে রাজকুমারের গলায় ছুরি ধরে। রাজকুমারকে ছেড়ে দাও বাবা, রাজকুমারের কিছুই করবে না তুমি, ছেড়ে দাও। দয়া করো রাজকুমার, আমি রাজ্য চাই না। আমি অনেক দূরে চলে যাব, আমাকে মেরো না। তোর মতো খারাপ মানুষের কোনো ক্ষমা হয় না। আমি কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাব রাজকুমার। তোমার রাজ্য আমি তোমাকে ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম। দয়া করো রাজকুমার, আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমরা অনেক দূরে চলে যাব। জানি আমার বাবা অনেক অন্যায় করেছে, তবু আমাকে পিতৃহারা করো না। ঠিক আছে, আমি এই অত্যাচারী মন্ত্রীকে ছেড়ে দিলাম। আমাকে আমার বাবা মাকে খুঁজতে হবে। আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাচ্ছি, চলো চলো। রাজারূপী মন্ত্রী রাজকুমার সহ সকলকে নিয়ে আসলো রাজা রানীর কাছে। কে তুমি বাবা? আমাদের বাবা মা বলছো? তুমি কি সত্যি আমাদের মুক্ত করবে? বাবা, আমি তোমাদের ছেলে আদিত্য। যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন মন্ত্রী আমাকে জীবিত পুঁতে দিয়েছিল মাটিতে, কিন্তু এক সাধু বাবা আমাকে জীবন দিয়েছিল বড় ফুলের ভেতরে। সেই অভিশপ্ত ফুল থেকে
আবারও তিনিই মুক্ত করেছেন আমাকে। আর মন্ত্রী কন্যা, সে আগে রাজকন্যা ছিল, সে আমাকে অনেক সাহায্য করেছে। আমার ছেলে, এইদিকে আয় বাবা, আমি তোকে ছুঁয়ে দেখি। আমার আমার রাজকুমার আদিত্য, আমার সোনা বাবা। আজ যে আমার আনন্দের দিন, আমার ছেলে বেঁচে আছে রানী। আমরা পৃথিবীর আলো দেখব আবার। মন্ত্রী, কারাগারের দরজা খুলে দিন। কারাগারের চাবি ছিল আমার মন্ত্রীর কাছে, তিনি কোথায় রেখেছেন আমি তো বলতে পারবো না। মিথ্যে বললে আপনাকে আজীবনের জন্য কারাবন্দী হতে হবে। মন্ত্রী মশাই মিথ্যা বলছেন রাজকুমার। তোমার কাছের তরবারি দিয়ে আঘাত করলে তালা ভেঙে যাবে। ঠিক আছে সাধু বাবা। সাধু বাবা, আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। মা মুক্তা, এবার আমাদের রাজ্য ত্যাগ করতে হবে। চল মা। ওগো, তুমিও চলো। হ্যাঁ, বাবা চলে গেল মা। এরপর বড্ড দেরি হয়ে যাবে যে, সূর্য অস্ত যাবার সময় হয়ে গেছে। রাজকুমার, তবে আসি বন্ধু। যেও না তোমরা, দাঁড়াও। মন্ত্রী, তুমি যেহেতু ভালো হয়ে গেছো, তখন তোমরা রাজ্য থেকে যেও না। তোমার মেয়ে মুক্তার সাথে রাজকুমার আদিত্যের বিবাহ হোক, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসে। এটা তো ভালো প্রস্তাব। মন্ত্রী মশাই, কোথায় চলেছেন? আজ থেকে পুরো গ্রামের দায়িত্ব আপনার। আপনি সত্যি অনেক ভালো। এখন থেকে আমি আমার সব দায়িত্ব পালন করব। বাবা রাজকুমার আদিত্য, তুমিও আমাকে মাফ করে দাও বাবা। আমি চাই আপনি এমনই সারা জীবন থাকুন। তোমাদের হাসি খুশি দেখে শান্তি পেলাম। আমি আসি তাহলে। তারপর মন্ত্রী মশাই, ওই কথাই রইল, কেমন? আগামী দুদিনের ভেতর রাজকুমার ও তোমার মেয়ের বিবাহ দেব। দুদিন পর রাজকুমার ও মুক্তার বিবাহ হয়ে যায়। গ্রামের মানুষ আবার আগের মতো শান্তিতে থাকতে শুরু করে। মন্ত্রী মশাইও ভালো হয়ে যায়। সবাই আনন্দে থাকে এই রাজ্যে।